রসায়ন একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। এই অধ্যায় থেকে এখন কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর বিষয় হলো আণবিক কক্ষক তত্ত্ব। তো এমসিকিউগুলো আলোচনা করার আগে কয়েকটি বিষয় নিয়ে একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম বিষয়টি হলো যে হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণুসমূহের আণবিক কক্ষকগুলির শক্তির ক্রম। হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক মানে দুটি পরমাণু নিয়ে একটি অণু গঠিত হবে, যেখানে দুটি পরমাণুই একই। ঠিক আছে? তো যেমন Li2, Be2, B2, C2, N2। এই হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণুগুলোর ক্ষেত্রে তাদের যে আয়নগুলি রয়েছে তাদের ক্ষেত্রে যে আণবিক কক্ষকগুলো রয়েছে সেই আণবিক কক্ষকগুলির শক্তিমাত্রার ক্রম হচ্ছে সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s লেস দেন সিগমা 2s লেস দেন সিগমা স্টার 2s পাই 2px ইকুয়ালস টু পাই 2py লেস দেন সিগমা 2pz লেস দেন পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। গেল। এবারে আমরা 2 নম্বরে দেখব। এটা গেল 1 নম্বর, হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণু Li2 থেকে N2 পর্যন্ত তাদের ক্ষেত্রে বা তাদের আয়নগুলির ক্ষেত্রে আণবিক কক্ষকগুলির শক্তিমাত্রার ক্রম। এবারে আমরা দেখব যে আরও কিছু হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণু এবং তাদের আয়ন, তাদের ক্ষেত্রে আণবিক কক্ষকগুলির শক্তিমাত্রার ক্রম কেমন হবে। ঠিক আছে? যেমন O2 F2 এবং Ne2 আর এদের থেকে উৎপন্ন আয়ন, তাদের ক্ষেত্রে আণবিক কক্ষকগুলির শক্তিমাত্রার ক্রম কেমন হবে। সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s সিগমা 2pz পাই 2px ইকুয়ালস টু পাই 2py, তারপরে হচ্ছে লেস দেন করে চলছে এভাবে একইভাবে আগের মতোই। পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। তো এই গেল আমাদের বিভিন্ন হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণু এবং তাদের থেকে উৎপন্ন আয়নগুলির আণবিক কক্ষগুলির শক্তিমাত্রার ক্রম। এবারে আমরা দেখব যে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। ঠিক আছে? তো বন্ড অর্ডার মানে কি? বন্ড অর্ডার মানে হচ্ছে বন্ড অর্ডার ইকুয়ালস টু হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা। বন্ডিং ইলেকট্রন বলতে বন্ডিং আণবিক কক্ষকে যে ইলেকট্রনগুলো থাকবে তাদেরকে বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বলবো, আর অ্যান্টি বন্ডিংয়ে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বলে। ঠিক আছে? তো এবার এই যে আমরা যে একটু আগে দেখলাম এই যে আণবিক কক্ষগুলোর ক্রমগুলো দেখছি, সেক্ষেত্রে এই সিগমা 2s এই যেগুলোর মাথায় স্টার নেই, এই যে কিছুর ক্ষেত্রে যে স্টার রয়েছে, এই স্টারগুলো বোঝাচ্ছে হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর স্টার ছাড়া বা স্টার চিহ্ন যেগুলোর ক্ষেত্রে নেই যে আণবিক কক্ষগুলোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে বন্ডিং। ঠিক আছে? তো তাহলে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং বোঝা গেল। সেই বন্ডিং যে আণবিক কক্ষগুলো আছে তাতে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে বলবো বন্ডিং ইলেকট্রন, আর এই স্টারওয়ালা যে আণবিক কক্ষগুলো আছে তাতে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। আর বন্ধন ক্রম বের করতে হয় হচ্ছে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা। বন্ডিং ইলেকট্রনের সংখ্যাকে NB দিয়ে প্রকাশ করা হয় আর অ্যান্টি বন্ডিংকে NA দিয়ে প্রকাশ করা হয়, তাহলে হাফ ইন্টু NB মাইনাস NA। এরপরে আমরা দেখব যে বন্ড অর্ডারের মান থেকে যে বিষয়গুলি জানা যায়। 1 নম্বর কি? 1 নম্বর বলছে বন্ড অর্ডারের মান ঋণাত্মক বা শূন্য হলে অণুটি অস্থায়ী, বন্ড অর্ডারের মান ধনাত্মক হলে অণুটি স্থায়ী হয়। 2 নম্বরে কি বলছে? বন্ড অর্ডারের মান বৃদ্ধি পেলে তার বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি পায়। বন্ড অর্ডারের মান বৃদ্ধি পেলে তার বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি পায়। 3 নম্বর, বন্ড অর্ডারের মান যত বেশি হয় বন্ধন দৈর্ঘ্যের মান তত কম হয়। গেল।
এরপরে আমরা দেখব যে যে বিভিন্ন যে অণুগুলি রয়েছে তাদের চৌম্বক ধর্ম কেমন হবে। চৌম্বক ধর্ম, ঠিক আছে, কি চৌম্বক ধর্ম? যে কোনো অণুতে সমস্ত ইলেকট্রন যুগ্ম অবস্থায় যদি থাকে, কোনো অণুতে মোট যতগুলি ইলেকট্রন থাকবে সবগুলোই যদি যুগ্ম অবস্থায় থাকে তাহলে আমরা অণুটিকে বলবো তিরস্চুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক। আর কোনো অণুতে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে অণুটিকে বলবো পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। তাহলে এই কয়েকটি বিষয় আমরা জেনে নিলাম। এখন আমরা এক এক করে এমসিকিউ দেখব, ঠিক আছে? এই যে আণবিক কক্ষক তত্ত্ব, তাহলে আমরা এখান থেকে দেখছি এমসিকিউগুলো। সেটা হচ্ছে এই যে হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণু, তাদের আয়নের ইলেকট্রন বিন্যাস ও বন্ধনের প্রকৃতি, এই বিষয়ের উপর ভিত্তি করে এমসিকিউগুলো দেখছি, ঠিক আছে? কেমন ধরনের প্রশ্ন হয় আমরা প্রশ্নের সঠিক উত্তরটির থেকে প্রশ্ন নিয়ে বেশি আলোচনা সমালোচনা বা ব্যাখ্যা করার চেষ্টা করব, যে কী ধরনের প্রশ্ন হয়, আমাদের কি বিষয়গুলো মাথায় রাখলে পরে আমরা প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো। যেমন প্রশ্ন নাম্বার 210, নিচের কোনটি অস্থায়ী? তাহলে অস্থায়ীর ক্ষেত্রে আমরা দেখব যে বন্ড অর্ডারটা আগে বের করার চেষ্টা করব। আমরা তাহলে প্রথমে কি করব, যে সেখানে সেই অণুটিতে মোট ইলেকট্রন সংখ্যাটা আগে বের করব। বের করে নিয়ে তারপরে আমরা যে আণবিক কক্ষকগুলি রয়েছে তাদের শক্তি মাত্রার যে ক্রম রয়েছে সেই অনুযায়ী আমরা ইলেকট্রনগুলো পূর্ণ করব। তারপরে আমরা বন্ধন ক্রম বের করব। বন্ধন ক্রম বের করার নিয়ম আমরা একটু আগে দেখলাম, যে হাফ ইন্টু NB মাইনাস NA, অমন করে বন্ধন ক্রম বের করব। যে ক্ষেত্রে বন্ধন ক্রম কম হবে সেটি স্থায়িত্ব কম হবে। আর আরেকটা পয়েন্ট আমরা একটু আগে দেখলাম, যে যদি বন্ধন ক্রম শূন্য অথবা ঋণাত্মক হয় তাহলে অস্থায়ী হয়, আর যদি ধনাত্মক হয় তাহলে স্থায়ী হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু বন্ধন ক্রমটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কিন্তু এই প্রশ্নটার থেকেই বুঝে যাচ্ছি আমাদের কি কি মাথায় রাখতে হবে। এক তো আণবিক কক্ষকগুলিকে শক্তিমাত্রার ক্রম অনুযায়ী পরপর লিখতে হবে, এটা আমাদের জানা থাকতে হবে। তারপরে আমাদেরকে ইলেকট্রনগুলোকে পূর্ণ করতে হবে, ইলেকট্রনগুলো পূর্ণ করার পদ্ধতি জানতে হবে। তারপর আমাকে বন্ড অর্ডারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা প্রয়োগ করে বন্ধন ক্রম বের করতে হবে। তারপর বন্ধন ক্রম কেমন হলে কি হবে, স্থায়ী অস্থায়ী, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, এই যে 211, যে N2 মাইনাস মানে N2 2 মাইনাস N2 মাইনাস N2 প্লাস N2 এদের মধ্যে স্থায়িত্বের ক্রম। তাহলে যার ক্ষেত্রে বন্ধন ক্রম বেশি তার স্থায়িত্ব বেশি হবে, যার বন্ধন ক্রম কম তার স্থায়িত্ব কম। তাহলে আমরা এই প্রত্যেকটা অণু বা আয়ন যেগুলো আছে তাদের আমরা বন্ধন ক্রম বের করব। এখানে একটু বলে রাখি, যখন আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস, আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু আগে অণুর বের করে নিতে হবে, তারপরে অণুর থেকে আমরা আয়নে যাব, ঠিক আছে? সরাসরি আয়নে করতে যাব না, আগে অণুরটা বের করব। যেমন এখানে N2-র ইলেকট্রন বিন্যাসটা বের করব, N2 অণুর ক্ষেত্রে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস বের করব। তারপর ধীরে ধীরে এক একটা আয়ন, N2 প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন কম থাকবে, N2-তে যতগুলো ইলেকট্রন ছিল, N2 মাইনাসের ক্ষেত্রে তার থেকে একটা বেশি থাকবে, N2 2 মাইনাসের ক্ষেত্রে N2-তে যতগুলো আছে তার থেকে 2টি ইলেকট্রন বেশি থাকবে। এই করে প্রথমে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস বের করব, তারপরে সেখান থেকে বন্ধন ক্রম বের করব, তারপরে আমরা স্থায়িত্বের ক্রমটা নির্দিষ্ট করে ফেলব। একই রকম প্রশ্ন 212-তে, যে O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস, এক্ষেত্রেও স্থায়িত্ব ক্রম, একই রকম প্রশ্ন, একই উত্তর, একইভাবে উত্তরটা চয়ন করতে হবে এই কথাগুলোর উপর ভিত্তি করে। তারপরে 213 নম্বর প্রশ্নে কী বললো, He2 অণুর অস্তিত্ব নেই কারণ। তাহলে এখানে কী করব, এখানে প্রথমে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস বের করব, বের করার পর বন্ধন ক্রম বের করব, দেখব বন্ধন ক্রম এক্ষেত্রে শূন্য আসবে। যতগুলো নিষ্ক্রিয় পরমাণু আছে তারা যদি অণু গঠন করে, He2 Ne2, এদের ক্ষেত্রে আমরা যদি বন্ধনক্রম বের করি দেখব প্রত্যেক ক্ষেত্রেই শূন্য আসবে। শূন্য আসলো মানে কি, অ্যাকচুয়ালি বন্ধনক্রম দিয়ে এটাও বোঝা যায়, যদি বন্ধনক্রম 1 হয় তাহলে ওই দুটি পরমাণুর মাঝখানে একটি বন্ধন থাকবে, যদি বন্ধনক্রম 2 হয় তাহলে দুটি পরমাণুর মাঝখানে দ্বিবন্ধন থাকবে, যদি বন্ধনক্রম 3 হয় তাহলে দুটি পরমাণুর মাঝখানে ত্রিবন্ধন থাকবে। তাহলে এই করে কিন্তু যদি শূন্য হয় তার মানে কি কোনো বন্ধনই নেই, তার মানে কি, তার মানে হচ্ছে
অণুটির অস্তিত্ব নেই, অর্থাৎ পারমাণবিক অবস্থায় থাকে, অর্থাৎ এক পরমাণু। তো এইভাবে করে কিন্তু আমরা ঠিক করতে পারি। তাহলে এখানে সঠিক অপশনটা এরকম হতে পারে যে বি নাম্বার অপশনটা যেটা বলা আছে যে বিএমও মানে বন্ডিং মলিকুলার অরবাইটাল, মানে কি অনুবন্ধী আণবিক কক্ষক, আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অননুবন্ধী আণবিক কক্ষক তে একই সংখ্যায় ইলেকট্রন বিদ্যমান, ওর জন্যই এনবি মাইনাস এনএ জিরো হয়ে গেল। তাহলে বন্ড অর্ডার হাফ ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল, তার মানে অণুটির অস্তিত্ব থাকবে না। এরপরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 214। কী বললো 214? যে প্রদত্ত কোনটি অস্তিত্ববিহীন। তাহলে দেখব আমরা কোন ক্ষেত্রে শূন্য আসে, সেক্ষেত্রেই অস্তিত্ববিহীন হয়ে যাবে। যেমন এখানে He2 এটা একটা নিষ্ক্রিয় মৌল, তার মানে এখানে নিষ্ক্রিয় অণু, নিষ্ক্রিয় পরমাণু দ্বারা গঠিত অণু, তাহলে এই ক্ষেত্রে বন্ড অর্ডার জিরো আসবে, সে এটি অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 215। কী বললো 215 নম্বর প্রশ্নে? N2 প্লাস আয়নের আণবিক কক্ষক চিত্রে সিগমা টুপি আণবিক কক্ষকে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। তাহলে কিন্তু এখানে প্রথমে কী করতে হবে? N2 অণু মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14, তাহলে N2 প্লাস মানে 13। এবার N2-র ক্ষেত্রে আণবিক কক্ষকগুলোর শক্তিমাত্রার ক্রম অনুযায়ী পরপর লিখে 13টি ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে হবে। ইলেকট্রন পূর্ণ করার নিয়ম কিন্তু এই একই, আমরা পারমাণবিক কক্ষের ক্ষেত্রে যেভাবে পূর্ণ করতাম এখানেও সেই নিয়মগুলো প্রয়োগ করে একইভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ করব। তারপরে আমরা দেখব সিগমা টুপিতে কতগুলো ইলেকট্রন আছে, সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। তার মানে এখানে কিন্তু কি জানতে হচ্ছে যে N2 প্লাসে কতগুলি ইলেকট্রন আছে, তারপর সেক্ষেত্রে আণবিক কক্ষকগুলোর শক্তিমাত্রার ক্রম, তারপরে সেখানে ইলেকট্রনগুলো সঠিকভাবে দিতে পারা, তারপরে আমি বুঝতে পারবো যে এই আণবিক কক্ষকে এতগুলো ইলেকট্রন আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের এই উত্তরগুলো করতে হলে কি কি মাথায় রাখতে হবে। আবার 216 নম্বর প্রশ্ন যে বলছে L2 মাইনাস L2 প্লাস এই পদার্থগুলির স্থায়িত্বের মানের ঊর্ধ্বক্রম। তাহলে এখানে এই অণু বা আয়নগুলির ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করব, আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস, তারপরে আমরা বন্ধনক্রম বের করব। বন্ধনক্রম বের করলেই কিন্তু আমরা স্থায়িত্ব বলে দিতে পারবো। বন্ধনক্রম যার বেশি তার স্থায়িত্ব বেশি, বন্ধনক্রম যার কম তার স্থায়িত্ব কম। এবার অনেক সময় যদি এরকম হয় যে বন্ধনক্রম একই আসছে, দুটি জিনিসেরই, দুটি আয়নের বন্ধনক্রম সেম আসছে, তাহলে আমরা দেখব সেক্ষেত্রে কোন ক্ষেত্রে বন্ডিংয়ে ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে তো, বা কোন ক্ষেত্রে অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন বেশি আছে। যদি বন্ডিংয়ে ইলেকট্রন বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমার স্থায়িত্বটা বেশি হবে, ঠিক আছে। তো এইভাবে করেও কিন্তু আমরা বন্ধনক্রম সেম আসলে পরে কিন্তু আমরা বন্ডিং আর অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন সংখ্যাটা একটু বিচার করব, ঠিক আছে। এরপরে আমরা চলে আসব প্রশ্ন নাম্বার 217। He2 প্লাস He2 2 প্লাস এই অণু বা আয়নগুলির স্থায়িত্বের ক্রম ওই ঘুরে একই। আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করব, তারপরে বন্ড অর্ডার বা বন্ধনক্রম বের করব, বন্ধনক্রম বের করার পর আমরা স্থায়িত্ব বের করে ফেলতে পারবো। সেই হিসেবে ক্রমটা যেটা সঠিক হয় সেই অপশনটা চয়ন করতে হবে। 218 নম্বর প্রশ্ন কি বলছে? কোন ক্ষেত্রে আণবিক কক্ষক বিন্যাস পৃথক হবে, ঠিক আছে তো। তাহলে আমরা যদি এখানে যে সেটগুলো দেওয়া আছে এ নাম্বার অপশনে F2 আর O2, তার মানে এখানে 3টি অপশন আছে যে ক্ষেত্রে বিন্যাস একই, শুধুমাত্র একটি অপশনের ক্ষেত্রে দেখব যে ইলেকট্রন বিন্যাস সেম হয়ে যাবে। এটা যদিও বোঝা যাবে অনেকটাই, ইলেকট্রন সংখ্যা যার ক্ষেত্রে সমান হবে তার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসও সেম হবে। যেমন ফ্লুরিনের ক্ষেত্রে 9 9 18, O2 2 মাইনাসের ক্ষেত্রে হচ্ছে 8 8 16 2 18, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সেম হবে। বি নাম্বারের ক্ষেত্রে কি H2 2 মাইনাস, H2 মানে হচ্ছে দুটি ইলেকট্রন আর একটি মাইনাস, মানে বি নাম্বার অপশানকে H2 মাইনাসের ক্ষেত্রে 3টি ইলেকট্রন আর He2 প্লাসের ক্ষেত্রেও 3টি ইলেকট্রন, তাহলে এই ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাস সেমই হবে, আণবিক কক্ষক বিন্যাস সেমই হবে। N2 মাইনাসের ক্ষেত্রে 7 7 14 15টি ইলেকট্রন, O2 প্লাসের ক্ষেত্রেও 8 8 16 -1 মানে 15টি ইলেকট্রন, মানে এক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাস একই হবে। O2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 8 16 16 আর 1 17, আর F2-র ক্ষেত্রে 9 9, F2-র ক্ষেত্রে F2 প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে 9 9 18 আগে 17 16 17, তাহলে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা সেমই আসবে। তারপরেও আমাদের কিন্তু একটা কথা আছে, যেমন N2 মাইনাস আর O2 প্লাসের ক্ষেত্রে যদি দেখি ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু N2-র ক্ষেত্রে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাসটাই আলাদা, আর O2 মাইনাসের ক্ষেত্রে আবার আণবিক কক্ষক
আণবিক কক্ষকের যে শক্তিমাত্রার কম সেটাও কিন্তু ভিন্ন, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস আলাদা হয়ে যাবে। সেই জন্য ইলেকট্রন সংখ্যা সমান হওয়া সত্ত্বেও সি নাম্বার অপশনে ওদের কিন্তু আণবিক কক্ষক বিন্যাসটা পৃথক হবে। সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি যে এলআই থেকে N2 পর্যন্ত একরকম আণবিক কক্ষকের বিন্যাসগুলো হয়, আর O2-র ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে, বা তার থেকে মাইনাস তার থেকে যে উৎপন্ন আয়ন হবে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস পৃথক হবে। সেই জন্য 218 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক অপশনটা হবে সি। তারপর 219 নম্বর প্রশ্ন কি বললো? 219 নম্বর প্রশ্নে বলছে যে He2+ আয়নের বন্ধনক্রম হলো কত? বের করা কোনো ব্যাপারই হবে না, কারণ He2+ ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা জানি, তারপরে আমরা এর ক্ষেত্রে যে আণবিক কক্ষক গুলো আছে তাদের শক্তিমাত্রার ক্রমটাও আমাদের জানা আছে, তাহলে সেখানে ইলেকট্রনগুলো দিয়ে তারপরে বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা বাই 2 দিয়ে ভাগ করবো, বন্ধনক্রম যা আসবে সেটাই সঠিক উত্তর। নাইট্রোজেন এবং তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রম, সোজা প্রশ্ন, কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে 221 নম্বর প্রশ্ন, He2+ আয়নের বন্ড অর্ডার হলো, আবার একই প্রশ্ন, বন্ধন ক্রম আর বন্ড অর্ডার কিন্তু একই প্রশ্ন হয়। তার মানে কি 219 আর 221 একই উত্তর, একই প্রশ্ন। তারপরে 222 কী বললো? 222 বললো যে O2 প্লাস O2 মাইনাস O2 মাইনাস এদের বন্ধন ক্রমের সঠিক ক্রম। আবার ঘুরে O2-র ক্ষেত্রে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস আমরা বের করব, তার জন্য আমাদের সঠিক ক্রমটা জানতে হবে। আণবিক কক্ষকগুলোর শক্তির ক্রম অনুযায়ী আমাদের পরপর লিখবো, লিখে ইলেকট্রন দিয়ে পূর্ণ করব। O2-র ক্ষেত্রে বের করব, O2 প্লাসের ক্ষেত্রে, O2 মাইনাসের ক্ষেত্রে, O2 মাইনাসের ক্ষেত্রে, তারপর বন্ধনক্রম যার বেশি বা কম এই হিসাবে আমরা বন্ধনক্রমটা লিখে দিতে পারবো। এটা বের করতে হবে বা একটু শিখে রাখলেও সুবিধা হয় উত্তরটা করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমরা দেখব এবার 223 কোনটির বন্ধনক্রম 1.5, আবার বন্ধনক্রম সংক্রান্ত প্রশ্ন। কোনটির বন্ধনক্রম 0, আবার বন্ধনক্রম সংক্রান্ত প্রশ্ন। N2 মাইনাসের বন্ড অর্ডার নিম্নলিখিত কোন দুটি দ্বিপরমাণু পদার্থের বন্ধনক্রম একই হয়? বের করে দেখলেই বোঝা যাবে। তারপরটিও বন্ধনক্রম 228 বন্ধনক্রম, তারপরে 229 প্যারাম্যাগনেটিক। তাহলে ইলেকট্রন বিন্যাস করব, আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস করব, করে যে ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন পাবো সেটি হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটাও হয়ে গেল। 230 ডায়াম্যাগনেটিক, মানে যেখানে দেখবো কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সবগুলো ইলেকট্রন যুগ্ম করেই আছে, যুগ্ম অবস্থায় আছে, তাহলে বলবো ডায়াম্যাগনেটিক। 231 নাম্বার প্রশ্নে কী বললো? নিচের কোন অণুগুলি বা আয়নগুলিতে অযুগ্ম ইলেকট্রন নেই? ইলেকট্রন বিন্যাস করলেই বোঝা যাবে অণুটির ক্ষেত্রে। তারপরে আমরা চলে যাচ্ছি 232 নম্বর প্রশ্ন, কি বললো? H2+ ও H2- আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক আর কি? H2+ প্যারাম্যাগনেটিক, H2- ডায়াম্যাগনেটিক। এটা ভুল। H2- এ অতিরিক্ত বিজোড় ইলেকট্রন থাকায় এটি প্যারাম্যাগনেটিক, উভয়ই প্যারাম্যাগনেটিক। H2+ এবং H2- উভয়ই প্যারাম্যাগনেটিক। অপশন ডি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 233 B2 এর পরাচুম্বকীয় ধর্মের কারণ হলো, দেখবো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবো অযুগ্ম ইলেকট্রন আছে কয়টি আছে না আছে, এটা ইলেকট্রন বিন্যাস করলেই হয়ে যাবে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস। 233 গেল। 234 হুন্ডের সূত্রকে অমান্য করা হলে B2 অণুটির বন্ধনক্রম এবং চুম্বকীয় ধর্ম হবে যথাক্রমে। হুন্ডের সূত্র বলছে কি? হুন্ডের সূত্র বলছে সমশক্তি সম্পন্ন যে কক্ষকগুলো আছে সেই কক্ষগুলি যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ ইলেকট্রন এককভাবে ঢুকবে, আর ইলেকট্রনগুলোর ঘূর্ণন একমুখী হয়ে, এই বলছে হুন্ড। কিন্তু হুন্ডের সূত্র অমান্য করা মানে একটা কক্ষে দুটি করে ইলেকট্রন দিয়ে দেবো, মানে যুগ্ম করে দিব, তাহলে সেই হিসেবে যেরকম আসবে হ্যাঁ করে দেখতে হবে, করলে পরেই সঠিক উত্তরটা বাছাই করতে খুব একটা অসুবিধা হবে না। এবার আমরা চলে যাচ্ছি আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী কোনটা সঠিক আর কি। এখানে একটাই বলা আছে তিরস্চুম্বকীয় কণা, মানে এ নাম্বার অপশনের ক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস করে যদি সবগুলো ইলেকট্রনই যদি যুগ্ম হয় তাহলে হচ্ছে তিরস্চুম্বকীয় বলবো। O2 2+-এর বন্ধন দৈর্ঘ্য O2 এর চেয়ে বেশি, সেটা আমরা বন্ধনক্রম বের করে দেখব। অবশ্যই না, কারণ O2-র ক্ষেত্রেই হচ্ছে 2, তারপরে O2-র যতগুলো আয়ন আছে সবারই বন্ধনক্রম কম, ও 2 এর থেকে কম, 2 তারপরে হচ্ছে 1.5, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 0.5 সম্ভবত এরকম। N2+ আর N2- ক্ষেত্রে বের করে দেখব। এই করে নিয়ে কিন্তু আমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। বন্ধনক্রমের সঠিক ক্রমটি হলো, অক্সিজেনের বিভিন্ন আয়ন দেওয়া আছে এখানে, O2+, O2-, O2-, ঠিক আছে তো? তো এটাও খুব একটা অসুবিধা হবে না। তাহলে এখান থেকে আমরা এমসিকিউগুলো থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম এটাই যে আমাদের জানতে হবে যে
বিভিন্ন যে অণু বা আয়নগুলো আছে তাদের ক্ষেত্রে আণবিক কক্ষকগুলোর শক্তিমাত্রার কম, তারপরে সেখানে ইলেকট্রনগুলো কিভাবে পূর্ণ করব সেটা একটা, তারপরে সেখান থেকে বন্ধনক্রম বের করা, বন্ধন ক্রম থেকে আমরা কী কী বিষয় জানি সেই বিষয়গুলো যদি আমাদের ভালো করে জানা থাকে তাহলে কিন্তু এই যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করলাম এই এমসিকিউগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে, এগুলো থেকে উত্তর করা কিন্তু খুব একটা কঠিন বিষয় হবে না। তো যাই হোক, এই ছিল আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।